তার মানে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এখনো শেখ হাসিনার সঙ্গে কতটা বিশ্বস্ততার সম্পর্ক ধরে রেখেছেন বলা মুশকিল। তবে শেখ হাসিনা চাইলে যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে পারেন এই কনভারসেশনে, মানে যেখানে শেখ হাসিনা নিশ্চিতভাবে বলছেন যে তাকে এক রকমের জবাবদিহিতা করেছেন গোপালগঞ্জের ঘটনার জন্য সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, সেই অডিও ক্লিপ থেকে এটা নিশ্চিত। বাংলাদেশের নির্বাচনের পর যখন নতুন সংসদ সদস্যরা শপথ গ্রহণ করতে যাচ্ছেন এবং তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠিত হতে যাচ্ছে, তখন এমন একটা ক্লিপ, অডিও ক্লিপ চ্শেখ হাসিনার কণ্ঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে, যেখানে স্পষ্টতই বোঝা যায় যে ক্ষমতাচ্যুত হবার 1 বছর পরেও, মানে 2025-এর মাঝামাঝি পর্যন্ত, অন্তত জুলাই আগস্ট পর্যন্ত অন্তত শেখ হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল। শেখ হাসিনার সঙ্গে তার নিয়োগ করা সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের এখনো কি যোগাযোগ আছে? শেখ হাসিনা নিয়মিত ফোনে কথা বলতে পারছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তার ফোন ধরছেন, তাকে বিভিন্ন জবাবদিহি করছেন, এবং শেখ হাসিনা তাকে কি বিভিন্ন বিষয়ে প্রশ্ন করছেন, পরামর্শও দিচ্ছেন। এই প্রশ্নগুলো শেখ হাসিনার যে ক্লিপটি এখন ঘুরছে সেটা শুনলে খুব স্বাভাবিকভাবেই আপনাদের মাথাতেও আসবে। শেখ হাসিনা 2024-এর আগস্টের পর ভারত চলে যাওয়ার পর থেকেই নেতা কর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন বিভিন্ন প্ল্যাটফর্মে, ফোনে, টেলিগ্রাম, সিগন্যাল, এসব প্ল্যাটফর্ম ব্যবহার করে, এবং সেখানে দলীয় ফোরামে তিনি যে খুব খোলামেলা কথাবার্তা বলেন, সেসব কথাবার্তার বিভিন্ন ক্লিপ অনেক সময় বেরিয়ে আসে। ধারণা করা যায় যে ক্লিপটি আমি আপনাদের শোনাতে যাচ্ছি, সেই ক্লিপটি শেখ হাসিনা হয়তো দলীয় কোনো ফোরামে বক্তব্য রাখবার সময় এই কথাগুলো বলেছিলেন, এবং সেখানে শেখ হাসিনা কথা বলেন 2025-এর জুলাইয়ে, 18ই জুলাই, জুলাই পদযাত্রার নামক যে কর্মসূচি পুরো জুলাই মাস জুড়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃবৃন্দ সারা বাংলাদেশে করছিলেন, এবং 18ই জুলাই যখন তারা মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি ঘোষণা করেন, যে কর্মসূচির অংশ হিসেবে তারা বঙ্গবন্ধু সমাধিটা গুড়িয়ে দিয়ে আসবেন এর খবর ছড়িয়ে পড়ে সর্বত্র, সেই সভা তারা যখন করতে যান গোপালগঞ্জে, এবং গোপালগঞ্জবাসী ব্যাপক প্রতিরোধ গড়ে তোলে, এবং এরপর সেনাবাহিনী গুলি চালিয়ে 5 জনকে হত্যা করে। হত্যার পর যে বিপুল পরিমাণ 6000 মামলা দেওয়া হয় গোপালগঞ্জবাসীর বিরুদ্ধেই, এবং এরপর প্রায় সপ্তাহ খানেক ধরে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী গোপালগঞ্জবাসীকে অবরুদ্ধ করে রাখে। মামলার প্রেক্ষিতে বিপুল পরিমাণ গোপালগঞ্জের মানুষকে গ্রেফতার করা হয়। শেখ হাসিনা সেই প্রসঙ্গে কথা বলছেন, এবং তিনি দলীয় নেতাকর্মীদের জানাচ্ছেন যে তিনি কথা বলেছিলেন সেনাপ্রধানের সঙ্গে, আর সেনাপ্রধান বলেছেন চাপের মুখে তাকে এসব কাজ করতে হয়েছে। এই অডিও ক্লিপটি শুনলে সেনাপ্রধান এবং শেখ হাসিনার মধ্যকার সম্পর্ক নিয়ে প্রশ্ন না উঠে পারেই না। ঠিক কি ধরনের আলাপ তারা নিয়মিত করছেন, এখনই বা সে আলাপ বন্ধ হয়ে গেছে তা ভাববার কারণ কি? শুনে আসি শেখ হাসিনা কি বলছেন, সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে তার কি আলাপ হয়েছিল। আমি সেনাপ্রধানকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি এই গোপালগঞ্জে মানুষকে এভাবে হয়রানি করা বা এভাবে মামলা দিলেন কেন? জবাব দিতে পারে না, তার উপরে নাকি চাপ আছে। তো সে হলো সেনাপ্রধান, তারপরে চাপটা দেবে কে? সেটা তো প্রশ্ন। আজকে এইভাবে যে সেনাবাহিনী এইভাবে গুলি মারলো, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয়নি। দেখেন, আপনাদেরকে আমি 2024 সালের 5ই আগস্ট কি হয়েছিল গণভবনে থাকা শেখ হাসিনার বিশেষ সহকারী আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার সাক্ষাৎকার শুনিয়েছি। আপনাদেরকে আমি 2024-এর আগস্টে শেখ হাসিনা যখন ভারত রওনা হচ্ছেন, তখন সেনাপ্রধানের সামনে বসে থাকা জাতীয় পার্টির চেয়ারপারসন জিএম কাদেরের সাক্ষাৎকার শুনিয়েছি, এবং আমার যে শেখ হাসিনার সঙ্গে সে সময় শেষ
তিনি যখন বাংলাদেশ ছাড়ছেন সে সময়টায় বা গণভবন ছাড়ছেন সে সময়টায় ঘনিষ্ঠভাবে থাকা ব্যক্তিবর্গের যেসব বক্তব্য আমি সংগ্রহ করতে পেরেছি, কিংবা শেখ হাসিনা ঘনিষ্ঠ বিভিন্ন সূত্র থেকে যা জানতে পেরেছি, তাতে পরিষ্কারভাবে জানিয়েছিলাম যে জিএম কাদের যেমনটা বলেছেন, সেনাপ্রধান চমকে উঠেছিলেন যখন তিনি হঠাৎ করে টিভি স্ক্রলে দেখতে পান জিএম কাদের এবং সহ রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে যখন সেনা ভবনে সেনাপ্রধান বসা, যে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়েছেন এবং তিনি হেলিকপ্টারে করে, একটা সামরিক হেলিকপ্টারে করে বাংলাদেশ ত্যাগ করেছেন। সেনাপ্রধান ওই বৈঠক থেকে একটু পরেই উঠে যান। শেখ হাসিনা ঘনিষ্ঠ ব্যক্তিবর্গের কাছে এই খবর আমি অত্যন্ত বিশ্বস্ত সূত্র মতে এবং নিশ্চিতভাবে জেনেছি যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান দ্রুত তখন শেখ হাসিনাকে ফোন করে বলেন যে স্যার, আপনি আমার উপর ভরসা রাখতে পারলেন না। সে সময় সেনাপ্রধানের সঙ্গেও তার অত্যন্ত ঘনিষ্ঠ একজন উপস্থিত ছিলেন ওই কক্ষে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যে শেষ মুহূর্ত পর্যন্ত, মানে শেখ হাসিনা যে সত্যি রওনা দিয়ে দেবেন এটা জানতেন না, বরং শেখ হাসিনার সঙ্গে, শেখ হাসিনা শেখ রেহানার সঙ্গে সেই সামরিক হেলিকপ্টার যেটি প্রথমে তাদেরকে বিমানবন্দর পর্যন্ত নিয়ে যায়, সেই হেলিকপ্টার থেকে শুরু করে সামরিক বিমানে ভারত পৌঁছানো পর্যন্ত বরং ছিলেন বিমান বাহিনী প্রধান হাসান মাহমুদ খান এবং সাবেক প্রধানমন্ত্রীর সামরিক সচিব জেনারেল কবির আহমেদ। সে কথাও আমি আপনাদেরকে আগে জানিয়েছি। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তখন চাইছিলেন যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপের মাধ্যমে একটা এমন সরকার গঠন করা যায় কিনা যে সরকার আসলে দায়িত্ব নেবে, সর্বদলীয় একটা সরকার, সবার মেনে নেওয়া একটা সরকার। শেখ হাসিনা পদত্যাগ করবেন এবং তিনি শেখ হাসিনাকে ক্যান্টনমেন্টে নিয়ে গিয়ে কিংবা বাংলাদেশেই রেখে একটা নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আসছিলেন। সেনাপ্রধানের কথায় ভরসা করে কোনোভাবেই যে শেখ হাসিনা সেখানে থাকা উচিত হবে না, সেটা যখন একদিকে বারবার বিমান বাহিনী প্রধানের তরফে ভারতের গোয়েন্দা সংস্থা, ভারতের নিরাপত্তা উপদেষ্টাদের বরাতে জানানো হচ্ছিল শেখ হাসিনাকে, পাশাপাশি শেখ হাসিনা কে তার নিরাপত্তা দেওয়ার দায়িত্বে নিয়োজিত এসএসএফ, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট, তাদের সদস্যরা কোনোভাবেই শেখ হাসিনার আর গণভবনে থাকা উচিত হবে, যখন কিনা সেনাপ্রধান মার্চ টু ঢাকা কর্মসূচি সফল করতে ঢাকার সকল প্রবেশদ্বার খুলে দিয়েছেন, সেনাবাহিনী সরিয়ে নিয়েছেন এবং বিক্ষোভকারীরা গণভবন অভিমুখে আসছে, সে বিষয়টাও আমি আপনাদের জানিয়েছি। এহেন সেনাপ্রধান এর পরেও নাকি অন্তর্বর্তীকালীন সরকারটি যখন গঠন হয়েছে তখনও শেখ হাসিনার সঙ্গে বিশ্বস্ততার সম্পর্ক ধরে রাখতে বারবারই শেখ হাসিনার সঙ্গে ফোনে এবং নানা মাধ্যমে যোগাযোগ অব্যাহত রেখেছেন। আওয়ামী লীগের ঘনিষ্ঠ অনেক সূত্রের বরাতে, সেনাবাহিনীর ঘনিষ্ঠ অনেক সূত্রের বরাতে একথা বারবার আমি জানতে পেরেছি যে সেনাপ্রধান শুধুমাত্র অন্তর্বর্তীকালীন সরকারের গঠনের বিষয়ে শেখ হাসিনার সঙ্গে নিয়মিত আলাপ করছিলেন তাই নয়, ওই যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া যে বলেছিলেন যে সেনাপ্রধান কিছুতেই রাজি হচ্ছিলেন না ডক্টর ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করতে, এবং তিনি বলছিলেন হি ইজ আ কনভিক্ট, মানে তিনি অপরাধী, আদালতে অপরাধী হিসেবে তাকে সাব্যস্ত করা হয়েছে। এবং শেষ পর্যন্ত ছাত্র নেতাদের দাবির মুখে তিনি যে বলেছিলেন যে বুকে পাথর চাপা দিয়ে তিনি ইউনূসকে মেনে নিচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে, আওয়ামী লীগ ঘনিষ্ঠ অনেক সূত্র, সেনাবাহিনী ঘনিষ্ঠ অনেক সূত্র মনে করে সেনাপ্রধানের ইউনূস নিয়ে এই আপত্তিও আসলে মূলত শেখ হাসিনার ইউনূস বিষয়ে ব্যাপক আপত্তির কারণে। তার মানে সেনাপ্রধান কিন্তু এই পুরোটা সময় জুলাই পর্যন্ত বা আগস্ট পর্যন্ত 2025-এর অন্তত শেখ হাসিনার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে গেছেন এবং তার সঙ্গেও একটা বিশ্বস্ততার সম্পর্ক মেনটেন করেছেন, বজায় রেখেছেন, যেখানে তিনি শেখ হাসিনাকে জানিয়েছেন যে তার উপর চাপ থাকায় তাকে গোপালগঞ্জে গুলি চালাতে হয়েছে এবং তার উপর চাপ থাকায় তিনি গোপালগঞ্জে এই পরিমাণ মামলা করেছেন।
কাজেই ওই যে সেনা ঘনিষ্ঠ সূত্র কিংবা আওয়ামী লীগ সূত্রে গত কয়েক মাসে যেটা জানতে পেরেছি যে শেখ হাসিনা আসলে গোপালগঞ্জের ওই ঘটনার পর থেকে সেনাপ্রধানের বিষয়ে প্রথম মুখ খুলতে শুরু করেন। এর আগে সেনাপ্রধান যে কু করেছেন, সেনাবাহিনী যে আসলে সরকারের নির্দেশনার বাইরে গিয়ে মার্চ টু ঢাকা সফল করেছে, সেনাপ্রধান যে চেষ্টা করছিলেন শেখ হাসিনাকে দেশে রেখে দিয়ে সম্ভবত তাকে একটা জীবনের ঝুঁকির মুখে ফেলতে, এবং ভাগ্যিস বিমান বাহিনী প্রধান, এসএসএফ, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট এবং ভারত থেকে এই পরামর্শ বারবার আসছিল যে শেখ হাসিনাকে গণভবন ছাড়তেই হবে, সে কারণেই এখনো শেখ হাসিনা বেঁচে আছেন। সে বিষয়গুলো শেখ হাসিনা গোপালগঞ্জ ঘটনার পর প্রথম নানাভাবে ব্যাখ্যা করতে শুরু করেন। তার মানে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এখনো শেখ হাসিনার সঙ্গে কতটা বিশ্বস্ততার সম্পর্ক ধরে রেখেছেন বলা মুশকিল। তবে শেখ হাসিনা চাইলে যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে পারেন এই কনভারসেশনে, মানে যেখানে শেখ হাসিনা নিশ্চিতভাবে বলছেন যে তাকে এক রকমের জবাবদিহিতা করেছেন গোপালগঞ্জের ঘটনার জন্য সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, সেই অডিও ক্লিপ থেকে এটা নিশ্চিত। দেখেন, শেখ হাসিনার আরেকজন যে গুরুত্বপূর্ণ রাষ্ট্রের সর্বোচ্চ পদে আসীন যে ব্যক্তিটিকে শেখ হাসিনা নিয়োগ করে এখন পর্যন্ত সে পদে আসীন রাখতে পেরেছেন, সেই ব্যক্তির নাম শাহাবুদ্দিন চুপ্পু। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যে এখন পর্যন্ত রাষ্ট্রপতি পদে থাকতে পেরেছেন সেটা নিশ্চিত করার ক্ষেত্রেও তিন বাহিনী প্রধান কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তারা সব সময় রাষ্ট্রীয় সকল কাজে অবহিত করেছেন রাষ্ট্রপতি চুপ্পুকে। তারা নিয়মিতভাবে বঙ্গভবনে গিয়ে সাক্ষাৎ করেছেন, বঙ্গভবনের রাষ্ট্রীয় সামাজিক অনুষ্ঠানে অংশ নিয়েছেন। যখন ইউনূস সহ উপদেষ্টাদের কেউ সেখানে অংশ তো নেয়ই নাই, বরং 2024-এর অক্টোবরে হাসনাত আব্দুল্লাহরা নেমে পড়েছিলেন 48 ঘন্টার মধ্যে রাষ্ট্রপতি চুপ্পুকে পদচ্যুত করার দাবি নিয়ে বঙ্গভবন ঘেরাও করে। সেই জায়গা থেকে এখন পর্যন্ত যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু টিকে যেতে পেরেছেন, তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভাকে তিনি মঙ্গলবার দিন শপথ গ্রহণ করাবেন, কারণ এখন মনে হচ্ছে বিএনপিও কিন্তু বরাবর সেদিক থেকে সেনাবাহিনীকে এবং রাষ্ট্রপতিকে একরকমের সমর্থন দিয়েছে যাতে শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে ফেলে একটা বিপ্লবের সরকার ছাত্ররা গঠন করে ফেলতে না পারে। সেই শাহাবুদ্দিন চুপ্পু যখন নির্বাচনের তফসিল ঘোষণার দিন রয়টার্সকে সাক্ষাৎকার দিয়ে জানিয়েছিলেন যে তিনি নির্বাচনের পরেই সরে যাবেন, কারণ ইউনূস সরকার তাকে ভীষণভাবে অপমান করে গেছে এই 18 মাস ধরে, তখন শাহাবুদ্দিন চুপ্পুকে কিন্তু রয়টার্স জিজ্ঞেস করেছিল যে আপনার সঙ্গে কি শেখ হাসিনার যোগাযোগ হয়? শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি তার কোনো সরাসরি উত্তর না দিয়ে রয়টার্সকে বলেছিলেন যে তিনি রাষ্ট্রপতি পদে আসীন হওয়ার পর থেকেই নিরপেক্ষভাবে তার সাংবিধানিক দায়িত্ব পালন করে যাচ্ছেন। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে তার সঙ্গে নিয়মিত আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার যোগাযোগ হয় কিনা সে প্রশ্ন করবার সাংবাদিকদের সঙ্গত কারণেই, মানে দেশি বিদেশি কোনো সাংবাদিকের সঙ্গত কারণে সুযোগ হয় নাই বা হবে কিনা বলা যাচ্ছে না। তবে নিশ্চিতভাবেই শেখ হাসিনার সঙ্গে ওয়াকারুজ্জামানের দীর্ঘ সময়ের যোগাযোগের প্রমাণ শেখ হাসিনার এই অডিও ক্লিপ। এখনো যোগাযোগ আছে কিনা সে সন্দেহ নিশ্চয়ই করতে হয়, কারণ নিশ্চিতভাবে ওয়াকারুজ্জামানের ক্ষেত্রেও তিনি কিভাবে আসলে এক্সিট নেবেন, তার নিরাপত্তা কি করে নিশ্চিত হবে। তিনি হয়তো গত কমাসে বিএনপি জামাত যাকেই যা সার্ভিস দিয়ে থাকুন না কেন বা ইউনূস সরকারকে তিনি যতই মানে আশকারা দিয়ে থাকুন, সমর্থন দিয়ে তাদেরকে একটা মবের রাজত্ব কায়েম করার সুযোগ দিন না কেন, কিংবা তিনি মার্চ টু ঢাকা ঘটতে দিয়ে শেখ হাসিনা সরকারের পতন ঘটাতে দিন না কেন, তিনি জানেন শেষ পর্যন্ত তার নিরাপত্তা নিশ্চিত করতে শেখ হাসিনার রাজনৈতিক শক্তি, শেখ হাসিনার কৌশল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সম্ভবত সে কারণে শেখ হাসিনার সঙ্গে গোপন যোগাযোগ অব্যাহত রেখেছেন। 12 ফেব্রুয়ারি আগে থেকেই শেখ হাসিনার সন্তান সজীব ওয়াজেদ জয় তিনি বিভিন্ন মিডিয়াতে সাক্ষাৎকার দিয়ে আসছেন এবং আওয়ামী লীগের যারা সমর্থক আছে তাদেরকে ক্লিয়ারলি বলেছেন নো ভোট, নৌকা ছাড়া কিসের ভোট, যে ব্যালটে নৌকা নাই
সে ব্যালটে কোনো ভোট নেই। তার মানে আওয়ামী লীগের যারা কর্মী সমর্থক ছিল এবং সাধারণ জনগণ যারা ছিল, যারা আওয়ামী লীগকে পছন্দ করত, তাদেরকে ক্লিয়ারলি একটা মেসেজ দেওয়া হয়েছিল, আপনারা কেউ ভোট কেন্দ্রে যাবেন না। এবং যখন 12ই ফেব্রুয়ারি নির্বাচনটা হয়ে যায়, তখনও তার একদিন পরে তিনি সংবাদ মাধ্যমে এসে সাক্ষাৎকার দিয়েছেন। তখনও এটা যে পাতানো নির্বাচন এবং প্রহসনের নির্বাচন করেছে ডক্টর ইউনূস, সে বিষয়েও তিনি অনেক বেশি সরব ছিলেন এবং অনেক ধরনের বক্তব্য দিয়েছিলেন। এবং তার একদিন পরে মানে গতকালকে তিনি একটি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়েছিলেন। সেখানে সংবাদ মাধ্যমের কর্মীরা যখন ওনাকে জিজ্ঞেস করলো, আপনি কি তারেক জিয়ার সাথে সংলাপে বসতে প্রস্তুত, তারেক জিয়া প্রধানমন্ত্রী চেয়ারে বসার পর, তখন তিনি অকপটে ক্লিয়ারলি বলেছেন, আমি স্বাধীনচেতা মানুষ, আমি সকল দলের সাথেই সংলাপে বসতে প্রস্তুত। এই কথা দিয়ে ক্লিয়ার হয়ে যায় যে তারেক জিয়া যদি চাই, যে কোনো মুহূর্তে সজীব ওয়াজেদ জয় এবং তারেক জিয়ার সংলাপ হতে পারে। এবং তারেক জিয়াও কিন্তু তার বক্তব্যের মাধ্যমে বুঝিয়ে দিয়েছে, হয়তোবা আওয়ামী লীগের আগামীর কর্ণধার সজীব ওয়াজেদ জয়ের সাথে তিনিও সংলাপে বসতে পারে। কারণ বাংলাদেশে কিন্তু দুইটাই রাজনৈতিক বড় দল, আওয়ামী লীগ এবং বিএনপি। আওয়ামী লীগ এখন ক্ষমতায় আছে, একটা শক্ত বিরোধী দল দরকার, শক্ত রাজনৈতিক দল দরকার। জামাতকে আমি কোনো শক্ত রাজনৈতিক দলও ধরি না, বিরোধী দলও ধরি না, জাস্ট পাতানো নির্বাচন করে বিএনপির ক্ষমতায় আসার দরকার ছিল, বিএনপি করেছে সেই নির্বাচন এবং ক্ষমতায় বসে গিয়েছে। এখন আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে হবে। আগামীতে যদি বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনতে হয় এবং গণতান্ত্রিক রাজনৈতিক চর্চা করতে হয়, সে কারণে সজীব ওয়াজেদ জয়ের সাথে তারেক জিয়া প্রধানমন্ত্রী হওয়ার পরে বা চেয়ারে বসার পরে সংলাপ করা অতীব জরুরি হয়ে পড়েছে। এটা তারেক জিয়াও বোঝে, সজীব ওয়াজেদ জয় বোঝে। হয়তোবা তারেক জিয়া শেখ হাসিনার সাথে সংলাপ করবে না, কারণ আওয়ামী লীগ ক্ষমতায় আসতে আসতে শেখ হাসিনা এতদিন বেঁচে থাকবে কিনা বা শরীর সুস্থ থাকবে কিনা সেটাও শিরুটি নেই। আগামীতে আওয়ামী লীগের নেতৃত্বে বা আগামীতে যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে, প্রধানমন্ত্রীর চেয়ারে যদি দেরিতে হয়, তাহলে কিন্তু সজীব ওয়াজেদ জয় বসবে। তাহলে আগামীতে আমরা বিরোধী দল এবং সরকারি দলের মধ্যে দুজন পুরুষ প্রধানকে দেখতে পাবো, বিএনপির প্রধান তারেক জিয়া এবং আওয়ামী লীগের প্রধান সজীব ওয়াজেদ জয়। আর আওয়ামী লীগ যদি দেরিতে ক্ষমতায় আসে, তখন হয়তো বা আওয়ামী লীগের প্রধানমন্ত্রী চেয়ারও বসতে পারে সজীব ওয়াজেদ জয়। এই সকল বিষয় মাথায় রেখে এবং আগামীর রাজনীতিকে মাথায় রেখে সজীব ওয়াজেদ জয় এবং তারেক জিয়া হয়তোবা সংলাপের বিষয়ে একমত হতে যাচ্ছে। এটা আমার ব্যক্তিগত অভিমত। হয়তো এটা সংবাদ মাধ্যমে প্রচার হবে না, কিন্তু বিতর্কতভাবে তাদের সংলাপ হয়ে যেতে পারে। হয়তোবা তারেক জিয়া প্রধানমন্ত্রী চেয়ারে বসার 3 মাসের মধ্যে বা 2 মাসের মধ্যে বা 6 মাসের মধ্যে বা 1 বছরের মধ্যে যে কোনো মুহূর্তে তাদের মধ্যে একটা সংলাপ হবে, আগামী রাজনীতি কিভাবে এগিয়ে নেওয়া যায়। আমার কথা হচ্ছে, সজীব ওয়াজেদ জয় একজন ক্লিন ইমেজের ব্যক্তি এবং ওনার কোনো ব্যাড রেকর্ড নেই। সজীব ওয়াজেদ জয়ের সাথে যদি তারেক জিয়া সংলাপ করে, আগামী রাজনীতিকে একটি গণতান্ত্রিক ভাবে সুন্দরভাবে গড়ে তোলার চেষ্টা করে বাংলাদেশে, সেটাই বাংলাদেশের মানুষের জন্য মঙ্গলজনক হবে, বিএনপির জন্য মঙ্গলজনক হবে, আওয়ামী লীগের জন্য মঙ্গলজনক হবে। এবং তারুণ্য নির্ভর রাজনীতি চাঙ্গা করতে হবে বাংলাদেশের মধ্যে, এবং জামাত ইসলামীকে একেবারে মাইনাস করে দিতে হবে বাংলাদেশের রাজনীতি থেকে। একটা জিনিসে একমত হতে হবে, যদি সংলাপ করে সজীব ওয়াজেদ জয় এবং তারেক জিয়া, যে বাংলাদেশে আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির দল আওয়ামী লীগ এবং বিএনপি, আমরাই বাংলাদেশে দাপটের সহিত রাজনীতি করব এবং যে নির্বাচন হবে সুষ্ঠু নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে, যেই জিতুক, যারা হেরে যাবে তারা মেনে নিবে, কোন ধরনের প্রতিহিংসার রাজনীতি আমরা করব না। কিন্তু জামাত ইসলামীকে স্পেস দেওয়া যাবে না, আমরাও জামাত ইসলামের সাথে জোট করব না, আপনারাও জামাত ইসলামের সাথে জোট করবেন না। এই বিষয়টা আগে ইনশিওর হতে হবে তারেক জিয়া এবং সজীব ওয়াজেদ জয় যখন সংলাপ করবে তখন। তাহলে দেখবেন বাংলাদেশের মধ্যে যে এখন প্রতিহিংসার রাজনীতিতে প্রত্যেকবার একটা সরকার বা একটা রাজনৈতিক দলের পট পরিবর্তন হওয়ার পরে হয়, সেটা আর হবে না। মূলত কারেন্সিটা লাগাই দেয় জামাতে ইসলাম, বিএনপির সাথে জোট করে যখন পট পরিবর্তন হয় কারেন্সি লাগে, আওয়ামী লীগের নেতাদের সাথে প্রতিহিংসামূলক যত কাজ আছে সকল কিছু করে। আবার যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে, বিএনপির পেটের ভিতর ঢুকে গিয়ে বিএনপিকে উস্কাই দিয়ে পরে আওয়ামী লীগে সিস্টেমেটিক ভাবে বিএনপির সাথে প্রতিহিংসা করে তাদের নেতা কর্মীদেরকে জেলে ঢুকায়, গুম করে। সেম বিএনপি এখন যেটা করতেছে। তো এই জিনিসটা পরিবর্তন হওয়া প্রয়োজন, কারণ আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে বিএনপির নেতারা ঘর বাড়ি ছাড়া হয়ে যায়, বিএনপির নেতারা বিদেশ পালিয়ে যায়, কেউ জেলে যায়। এখন আবার বিএনপির পরিস্থিতি ভালো, আওয়ামী লীগের পতন হয়েছে, বিএনপির নেতারা দেদারসে আওয়ামী লীগের নেতাদেরকে মারতেছে, আওয়ামী লীগের কর্মীরা নেতারা ঘর বাড়ি ছাড়া, অনেকে বিদেশ পালিয়ে গিয়েছে। মানে এক দল ক্ষমতা থাকলে 50% অন্য দল, আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন, যে থাকে বিরোধী দলে, তারা একেবারে কোণঠাসা হয়ে যায়, হয়তো জেল, না হলে কষ্টে জীবনযাপন করে, না হলে বিদেশ পালিয়ে যেত। কেন ভাই? সকলে আমরা
বাংলাদেশের নাগরিক, সকলেই বাংলাদেশের রাজনীতি করার অধিকার আছে। সে বিএনপি করুক, সে আওয়ামী লীগ করুক। কিন্তু জামাত, তারা কোনো বাংলাদেশি রাজনৈতিক দল না, তারা এখনো পাকিস্তানি রাজনৈতিক দল। তারা বাংলাদেশে ভোটার হয়েছে, নাগরিক আছে বিদে তারা বাংলাদেশি দাবি করে। তারা সবসময় পাকিস্তানি এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বাংলাদেশে বসে আছে। তাদেরকে বাদ দিয়ে বাংলাদেশের রাজনীতি চিন্তা করতে হবে। তারা দেখেন একটু আস্ফালন পেলে বা তারা একটু সাপোর্ট পেলে তাদের আস্ফালনটা দেখেন। তারা কি করে নাই, সকল কিছু করছে। তারা বিএনপিকেও মাইনাস করে দিচ্ছে, আওয়ামী লীগকেও মাইনাস করে দিচ্ছে। তারা শুধু বাংলাদেশটাকে পাকিস্তান করার জন্য উঠে পড়ে লেগেছে। মুক্তিযুদ্ধের সকল সিম্বল ধ্বংস করে দিচ্ছে, স্বাধীনতা সকল কিছু মুছে দেওয়া হচ্ছে। জাতীয় চার নেতাকেও মানে না, তারা জিয়াকেও মানে না, বঙ্গবন্ধুকেও মানে না। এই অবস্থা, তার মানে আগামীতে যে সংলাপ হবে, বাংলাদেশের কথা মাথায় রেখে যাতে সংলাপ হয় এবং যাতে কোনো প্রতিহিংসা রাজনীতি বাংলাদেশে না হয়। আগামীতে যে নির্বাচনই হবে, সুষ্ঠু নির্বাচন যাতে হয় এবং কেউ ক্ষমতার মোহে এককভাবে আমরা ফেসিস্ট না হয়ে উঠি, সেই বিষয়গুলোতে জোর দেওয়া এবং ঐক্যমত হওয়া প্রয়োজন। জয় এবং তারেক জিয়া সংলাপ যদি হয়, সংলাপের মধ্যে আমি যে সকল বিষয় বলেছি, এই সকল বিষয় নিয়ে যদি তারেক জিয়া এবং সজীব ওয়াজেদ জয় আলোচনা করে, যদি একমত হতে পারে, আমি 100% কনফিডেন্স হয়ে বলছি, বাংলাদেশের মধ্যে প্রতিহিংসা রাজনীতি 60 থেকে 70% কমে যাবে। একেবারে কমবে না, 30% থাকবে। কারণ এই প্রতিহিংসা রাজনীতি আমাদের রক্তে ঢুকে গিয়েছে। কিন্তু 60 থেকে 70% কমানো সম্ভব এবং বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন করাও সম্ভব। এবং ওই নির্বাচন যে ফল হবে সকল রাজনৈতিক দলই মেনে নিবে, যদি ওই ব্যাপারগুলোতে একমত হওয়া যায়। আমাদের বাংলাদেশ অনেক উন্নয়নের শিখরে তখন পৌঁছে যাবে। তখন আমাদের ভারত নির্ভর হওয়া লাগবে না, আমাদের তখন পাকিস্তান নির্ভর হওয়া লাগবে না, ভারতেরও দালালি করা লাগবে না, পাকিস্তানও দালালি করা লাগবে না। আমাদের বাংলাদেশ সকল রাজনৈতিক দল তখন দেখবেন বাংলাদেশের দালালি করবে। সকলে বাংলাদেশের ব্যাপারে একত্রিত হয়ে পাকিস্তানের বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে যে কোনো বিষয়ে এক হয়ে প্রতিবাদ করতে পারবে। এটা যদি আপনারা একমত হতে পারেন। কিন্তু বহির্বিশ্বের প্রভাবশালী দেশগুলো, আওয়ামী লীগ এবং বিএনপি একমত হয়ে যাক অনেকগুলো বিষয়, এটা হতে দিবে না। কিন্তু আপনারা হতে হবে বাংলাদেশের কথা চিন্তা করে। সবসময় চাইবে বিশ্বের অনেক প্রভাবশালী দেশ বিএনপি এবং আওয়ামী লীগের বিষয়গুলোকে একটা গ্রুপিং লাগিয়ে দেয়, যাতে তারা প্রতিহিংসা রাজনীতি বেশি করে, প্রতিহিংসা পরায়ণ হয়ে যায়, যাতে বেশি মারামারি উচ্ছৃঙ্খলতা বাংলাদেশে লেগেই থাকে। তাহলে বাংলাদেশ উন্নয়নের শিখরে যেতে পারবে না, রেজিম চেঞ্জ করতে সুযোগ হবে এবং অন্যান্য রাষ্ট্রের স্বার্থ হাসিল করতে সুযোগ হবে। এই সকল বিষয়গুলো আপনারা বুঝার পরও কিন্তু এতদিন ঐক্যমতে পৌঁছাতে পারেন নাই, প্রতিহিংসা রাজনীতি করেছেন। কিন্তু আগামীতে আপনারা যারা নেতৃত্বে আসবেন, অলরেডি বিএনপি নেতৃত্বে চলে এসেছে তারেক জিয়া, আর যদি আওয়ামী লীগ নেতৃত্বে জয় আসে, আপনারাই বাংলাদেশের রাজনীতিকে পরিবর্তন করতে হবে। আপনাদের হাতে অনেক কিছু আছে বাংলাদেশকে পরিবর্তন করা। তাই দেখা যাক আপনাদের সংলাপ কখন হয় এবং সংলাপ হলে আপনারা কি সিদ্ধান্তে পৌঁছান। আশা করছি আপনারা সকল বিষয় বুঝতে পেরেছেন। তবুও আপনাদের মনে কোনো মতামত থাকলে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন।